ধরেন আপনি একজন প্রচণ্ড রকমের দেশপ্রেমিক বাংলাদেশি। আপনি মনে করেন বাংলাদেশ সবার থেকে সেরা, বাংলাদেশের মতন দেশ আর পৃথিবীতে কেউ নাই, বাংলাদেশের এতই ক্ষমতা যে ভারত বাংলাদেশের ভয়ে কাঁপে, বাংলাদেশের আর্মি ফ্যান্টাস্টিক শক্তিশালী, বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নত, পররাষ্ট্রনীতি ফাটাফাটি। আপনি এগুলো মনে করেন ধরা যাক। তো আপনি আবেগের জায়গা থেকে মনে করতেছেন যে আপনার মতন দেশপ্রেমিক আর কেউ নাই। কিন্তু আপনার এই আবেগ নিয়ে যদি আপনি এখন রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে কি আপনি খুব ভালো একজন রাষ্ট্রপ্রধান হবেন? আমি দেখেছি যে অনেক বাংলাদেশি মনে করেন যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত আমি একটু আগে যেরকম একটা জিনিস বর্ণনা করলাম এরকম কারো, যে মনে করে বাংলাদেশের ওপরে কিচ্ছু নাই, বাংলাদেশ দুর্বার দুর্জেয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমন কেউ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে বাংলাদেশের কপালে খারাপই আছে আর কি। কারণ বাস্তবতা তো এইটা না যে বাংলাদেশ পৃথিবীর সকল দেশের থেকে সেরা। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীতে যে কোনো সূচকে অনেক পিছনে পড়ে যায়। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটা? বাংলাদেশকে প্রথমে 100টার মধ্যে খুঁজে পাওয়া যায় না। বিশ্বের সবচেয়ে কম অপরাধ হয় কোথায়? বাংলাদেশকে প্রথম 100টার মধ্যে খুঁজে পাওয়া যায় না। বিশ্বে কোন দেশের মানুষ সবচেয়ে সুখী? বাংলাদেশকে প্রথম 100টার মধ্যে খুঁজে পাওয়া যায় না। বিশ্বে বা কোন কোন দেশের মিলিটারি বা সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী? বাংলাদেশকে প্রথম অনেকগুলো দেশের মধ্যে খুঁজে পাওয়া যায় না। বিশ্বে কোন কোন জায়গাতে মানবাধিকার সবচেয়ে বেশি উন্নত করে তুলে ধরা হয়েছে? বাংলাদেশকে অনেকগুলো জায়গাতে খুঁজে পাওয়া যায় না। তার মানে দাঁড়াচ্ছে কি যে আপনি যতই গলাটা ছেড়ে গান করেন আবেগের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, এগুলা দরকার আছে যে আপনি মনে করেন যে বাংলাদেশ সবার থেকে সেরা। কিন্তু যখন আপনি একজন রাষ্ট্র পরিচালক, যখন আপনি দেশটার সিইও, তখন কিন্তু আপনি এই আবেগ দিয়ে চলতে গেলে আরও বড় বড় মারা খাবেন। কারণ আপনি কি করবেন? আপনার দেশের মধ্যে নাই বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ না, আপনি আপনার দেশের মধ্যে ধরেন পেঁয়াজে আপনি স্বয়ংসম্পূর্ণ না। আপনি গেছেন ধরেন ইন্ডিয়ার একজনের সাথে কথা বলতে, কারণ আপনার লাগবে কারেন্ট, আপনার লাগবে পেঁয়াজ, আপনার লাগবে আলু, আপনার লাগবে গরু, এগুলো আপনার দরকার ইন্ডিয়ার কাছ থেকে। আপনি যখন গেলেন তখন আপনি এমন একটা ভাব নিয়ে গেলেন যেন আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দেশ, এবং আপনার সাথে ইন্ডিয়ার একটা মানুষ দেখা করতে আসছে, মানে তাকে আপনি দেখাটা দিয়ে ধন্য করে ফেলছেন আর কি। আপনার কি মনে হয় আপনি ওই গরু, ওই পেঁয়াজ, ওই আলু, ওই বিদ্যুৎ পাবেন? পাবেন না। যদি না পান তাহলে যখন আপনি ফিরে আসবেন বুকটা চাপড়ে হয়তো বলবেন যে একেবারে দেখিয়ে দিয়েছি ভারতীয়দেরকে যে আমরা কাউকে গুনি না। কিন্তু তাতে করে কি আপনি বাংলাদেশের জন্য ভালো করেছেন না খারাপ করেছেন বলেন? এর পরের 5টা বছর, 3টা বছর, 2টা বছর বাঙালির যে বিদ্যুৎ কিনতে, যে বিদ্যুৎ বিল যে বাড়বে, অথবা অনেক জায়গাতে লোডশেডিং হবে, আলু কিনতে হবে অনেক বেশি টাকা দিয়ে, পেঁয়াজের বিকল্প খুঁজতে হবে, এই জিনিসগুলো যে হবে যখন, তখন কি বাংলাদেশের মানুষের জন্য কি জিনিসটা ভালো হইল না খারাপ হইল? আপনার ইগো, আপনার নিজেকে ভারতের থেকে ভালো মনে করা, বড় মনে করার যে টেন্ডেন্সি, সেটা কি বাংলাদেশের জন্য কোনো উপকার করলো নাকি ক্ষতি করলো? আপনি যে বাংলাদেশকে বিক্রি করলেন না ভারতের কাছে, কারণ ভারতও নিঃসন্দেহে কোনো কিছু একটা চাইতো। সে বলতো যে তুমি নদীর পানি এতটুকু দাও, অথবা সে বলতো যে তোমাদের দেশের ভিতর দিয়ে ট্রানজিট দাও, কিছু একটা তো চাইতো। সে তো আর মাগনা মাগনা আপনাকে জিনিস দেবে না। তখন আপনি সেটাতে না করে দিয়ে আসছেন, খুব ভালো কাজ করছেন। আপনি এখন দেখাচ্ছেন যে আমি দেশকে বিক্রি করি নাই। দেশে কি ভালো করলেন না খারাপ করলেন? ক্ষতি করলেন নাকি ভালো হইল দেশের? এই যে এই ধরনের লোকজন যারা মাথা মোটা এবং মনে করে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ, যেটা না, আসলে বাংলাদেশ প্রথম শ্রেষ্ঠ 100টা দেশের মধ্যে পড়ে না। এবং এই কারণে বাংলাদেশ যখন আপনি নীতি নির্ধারকের জায়গা থেকে চালাতে যাবেন তখন আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হয় যাতে আমার কথায় কোনো বেয়াদবি না হয়ে যায়, আমার কথা যাতে ভারত রাগ না করে, আমার কথা যাতে রাশিয়া রাগ না করে, আমার কথা যাতে আমেরিকা রাগ না করে, আমার কথা যাতে চীন রাগ না করে। কঠিন একটা বিপদের অবস্থায় বাংলাদেশ থাকে, কারণ এতগুলা পরাশক্তিকে খুশি রাখাটা তো কঠিন। এবং তারপরও বাংলাদেশকে এটা করে করেই চলে আসতে হয়েছে, কারণ বাংলাদেশ একটা খুবই দুর্বল দেশ। বাংলাদেশ কোনো কিছুতে টপ 100টার মধ্যে নাই। আমাদের সবারটা সবাইকে, সবার পিঠে হাত বুলায় বুলায় আমাদের বোঝাতে হয় যে ঠিক আছে ভাই তুমি একটু দাও আমার এই মানে পাওয়ার প্ল্যান্টটা দাও রাশিয়া, ভারতকে বলতে হয় কারেন্টটা দেন স্যার, আমেরিকাকে বলতে হয় যে স্যার আমরা তো আপনাদের সাথেই আছি, বিনিয়োগ করেন স্যার, চীনকে বলতে হয় যে আপনারা তো বুঝতেছেন না আমাদের কাছে 180 মিলিয়নের মানে মানুষ, আমাদেরকে বিনিয়োগ করেন স্যার, আমরা একেবারে চীনের পন্থে মানে চীনপন্থী আমরা। এগুলো বলতে হবে, এগুলো করতে হবে। বাংলাদেশ খুবই ছোট একটা দেশ, এবং এটা করার সময় যেটা হবে, ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করলে দেখবেন কি বাংলাদেশ জিতছে 20%, ইন্ডিয়া জিতছে 30%, সরি 80%।
যদি আপনি জাপানের সাথে একটা চুক্তি করেন, দেখবেন যে বাংলাদেশ জিতছে 20%, জাপান জিতছে 80%। যদি আপনি আমেরিকার সাথে একটা চুক্তি করেন, দেখবেন যে বাংলাদেশ জিতছে 20%, আমেরিকা জিতছে 80%। স্পেসিফিক কোনো দেশকে বেশি দেওয়া হচ্ছে না, সব দেশই বাংলাদেশ থেকে বেশি জিনিস নেওয়া যায়। এমন এমন চুক্তি করতে হয় বাংলাদেশকে, যে চুক্তিটা হয় করবেন, নাহলে কোনো ডিলই করতে পারবেন না। আপনাকে চুক্তি করতে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট নিয়ে, চুক্তি করবেন কি যে আপনাকে ওরা পাওয়ার প্ল্যান্ট বানাইতে হেল্প করবে, এরপর 100 বছর ধরে তারা সমস্ত মেনটেন্যান্স করবে। এক্সিট নাই, কোনো এক্সিট নাই। মানে ভারতের সাথে চুক্তি করতে যাবেন, দেখা যাবে যে কারেন্ট দিবে অনেক বেশি দামে দিবে, আবার এক্সিট করতে পারবো না, তাহলে আরও ট্রিলিয়ন টাকা দিতে হবে। কিছু করার নাই, ইদার আপনি সাইন করবেন, নাহলে ওরা বলবে যে আমি চুক্তি করবো না। চেষ্টা করে দেখছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আসলে আমরা খুব বেশি দাঁত ফুরাতে পারি না। হইতে পারে কিছু মানুষের অযোগ্যতা ছিল, হইতেই পারে, কিন্তু তাহলে আমি কি করব? আমাকে এরকম একটা ক্লজ দিচ্ছে থেকে আমি চুক্তি করব না? কারেন্ট কোত্থেকে আসবে? আপনি বলতে পারেন যে চেষ্টা করতে থাকবেন, নেপালে যাবেন, ওখানে যাবেন, সেখানে যাবেন। প্রথমত জিনিসটা তো ইজি না। ধরেন যে আপনাকে আফ্রিকার একটা দেশ বলে কারেন্ট দিব, কারেন্ট আনবেন কেমনে ভারতের সাহায্য ছাড়া? ভারতের সাথে বেয়াদবি করে কারেন্ট আনতে পারবেন? আপনি তো ল্যান্ড লক যেরকম আছে, আমরা তো ভারত লকড। তো যাই হোক, ওগুলো অন্য আলোচনা। বাট এখানে আমি খুব দ্রুত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেগুলা কিছু থিওরি আছে, কিছু তত্ত্বকথার ব্যাপার স্যাপার আছে, যেগুলো অলরেডি প্রচলিত আছে। মানে এমন না যে আমি যেগুলো বলতেছি এগুলো খুব নতুন কথাবার্তা। দেশ বিক্রি করার কথা যে মানুষ বলে, সেটা যে কত বড় মূর্খর কথা, কত বড় আহম্মকের কথা, সেটাই আমি এখানে পরিষ্কার করে বলার চেষ্টা করে দেখছি। অনেক জায়গাতে মানুষ বুঝতেই চায় না, মানুষ মনে করে যে বাংলাদেশ সকল দেশের সেরা, সকল দেশের রানী, বাংলাদেশের মতন শক্তি কারো নাই। আসলে তো বাংলাদেশ দুর্বল দেশ। এবং এরকম কিছু তত্ত্বকথাই আমি জাস্ট টাচ করে যাওয়ার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে যদি আমি রাষ্ট্রনীতির কিছু তত্ত্বকথার মধ্যে আসি, বা রাষ্ট্রনীতির দিক থেকে কেন এই জিনিসগুলোতে প্রবলেম ক্রিয়েট করে। কারণ একটা প্রথম পয়েন্ট আমার ছিল যে রাষ্ট্রীয় মালিকানা কতটুকু থাকবে আর বেসরকারীকরণ কতটুকু করবেন আপনি একটা রাষ্ট্রের জিনিসপত্রকে। এটার এই কনসেপ্টটাও একটা দেশের মধ্যে ভালো থাকতে হয়। বাংলাদেশে কিন্তু এই কনসেপ্টটা খুব ঝাপসা। অনেকে মনে করে কি যে সরকার সব করে দিবে, ব্রিজ বানাই দিবে, কালভার্ট বানাই দিবে, এটা করবে, সেটা করবে, সরকার অনেক কিছু করবে, আমরা কিছু করবো না, আমরা শুধু বসে বসে ওই রাস্তা ভাঙবো। আবার অনেকে মনে করে যে না, সরকারকে আমরা মানে কম জিনিস দেবো, প্রাইভেটাইজ করতে হবে। তো আপনি যখন এই জিনিসগুলো নিয়ে যখন একটা দেশের মানুষের মধ্যে খুব ক্লিয়ার ধারণা থাকে না, তখন সাধারণত এসব দেশ বিক্রির কথা উঠে। কাইন্ড অফ ইন্টার রিলেটেড। কারণ হচ্ছে যে যখন আপনি বলবেন যে প্রাইভেটাইজ করতে হবে একটা দেশের সমস্ত খাতকে, তখন আপনাকে অবশ্যই বিদেশি শক্তি আসবে, বিদেশি চুক্তি হবে, বিদেশি জিনিসপাতি হবে, আপনি বলবেন কি দেশ বিক্রি করতেছে। আচ্ছা তাহলে কি করবো? আমরা সব সরকারকে দিয়ে রাখবো? সরকারকে দেওয়ার মধ্যে কিছু প্রবলেম আছে, এরকম টাইপের কিছু থিওরিজ আছে। যেমন একটা হচ্ছে যে পাবলিক চয়েস থিওরি। তো পাবলিক চয়েস থিওরিতে ধরে নেওয়া হয় যে জনগণ বা মানুষ, পলিটিশিয়ানরা সহ মানুষ মাত্রই তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ সবার আগে দেখবে। ব্যক্তি স্বার্থ থেকে মানে দুর্নীতি করবে, বা দুর্নীতি যদি নাও করে এমন সব সিদ্ধান্ত নেবে যেটা তার নিজের জন্য ভালো হচ্ছে। আমি জাদুঘরের যে সেকেন্ড পার্টের প্রথম পৃষ্ঠাতেই মাইকেল চাকমার দলের মানে প্রথম ইস্তেহারে এই কথাটা লেখা থাকে। এটা হচ্ছে পাবলিক চয়েস থিওরির এগেনস্টে একটা কথা থাকে ওখানে, যে মানুষ চুরি করবেই বা মানুষ নিজের স্বার্থ দেখবেই। পলিটিশিয়ানরা, ব্যুরোক্র্যাটরা প্রথমে তাদের নিজের স্বার্থ দেখার মোটিভেশন সবচেয়ে বেশি, এটা ধরে নিতেই হবে। সুতরাং যদি আমি এখন দেশ বিক্রি না করি, অর্থাৎ যদি আমি দেশের মধ্যে ভারতকে না নিয়ে আসি, আমেরিকাকে না নিয়ে আসি, এরা যা মনে চায় তাই করবে। এদের আপত্তি জায়গাতে কিন্তু ওইখানে। এরা কিন্তু মুখে বলে কি জনগণের সম্পদ বিদেশিরা নিয়ে যাবে। এই যুগে জনগণের সম্পদ বিদেশিরা নিয়ে যায় না। এই যুগে ডিল হইলে কেউ একটু মানে ঠকে যাইতে পারে, একটু জিততে পারে, বাট এমন হয় না যে কেউ একজন 100% জিতবে। কোনো চুক্তি থেকেই বর্তমান বিশ্বে কেউ 100% জিতে না। যেমনটা বললাম, বাংলাদেশ হয়তো 20% জিতছে, ওরা হয়তো 80% জিতছে, কিন্তু বাংলাদেশের এই 20%ই জরুরি। আমি এই 20%ও পাবো না। অফকোর্স ভালো নেগোসিয়েটর আমাদের দরকার, যে 20%-এর জায়গাতে বাংলাদেশকে 60% জেতাবে। দ্যাট ডাজেন্ট মিন যে আমরা কোনো ডিলই করবো না। 0% জিতার ভয়ে, মানে হারার ভয়ে হচ্ছে আমরা ডিলি ছেড়ে দিব। এভাবে বাংলাদেশ চলে না। এবং এই যে পাবলিক চয়েস থিওরিতে যেটা বলা হয় যে সবাই চোর হবে, সবাই নিজেরটা দেখবে, আমি বাংলাদেশের নিজের লোকের হাতে 100% ক্ষমতা ছাড়বো না। অর্থাৎ পলিটিশিয়ান এবং আমলা যারা আছে তাদেরকে আমি 100% ক্ষমতা দিব না। তাদেরকে আমি ভয়ে রাখবো, চাপে রাখবো, যে বিদেশি শক্তির একটা চাপ আছে, তুমি যা চাও তাই করতে পারবা না। কারণ যে একবার ক্ষমতায় চলে গেছে সে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। তাকে কিন্তু দেশের মানুষ আর কোনোভাবে মোটিভেটেড করতে পারে না, আনলেস রাস্তায় নেমে গুলি খায়। এখন কি প্রতিদিন রাস্তায় নেমে গুলি খাবেন? এই সিস্টেমকে আপনি চালু রাখতে চান? এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে যে প্রাইভেটাইজ করা। প্রাইভেটাইজ করলে বিদেশিরা আসবেই। এরকম আরেকটা জিনিস হচ্ছে নিও লিবারালিজম, যেটার কথা বলতেছিলাম। যে নিও লিবারালিজম মনে করে কি, তারা মনে করে যে আমাদের ফ্রি মার্কেট থাকবে,
ডিরেগুলেশন থাকবে, লিমিটেড গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে। যখন আমি ব্যবসা করতে চাই, কাজ করতে চাই, চুক্তি করতে চাই, এটা করতে গেলেই তো অফকোর্স আপনি দাবি করবেন যে এই যে ভারতের অমুকের সাথে চুক্তি করছে, আদানির সাথে চুক্তি করছে, খারাপ হয়েছে চুক্তিটা। চুক্তি খারাপ হইতেই পারে, চুক্তি আপনার কাছে আর ভালো চুক্তি থাকতে হইতে পারতো, এটা মনে হইতেই পারে। খালেদ মহিউদ্দিনের বারবার বর্তমানে যারা সরকার আছে তাদেরকে যে খোঁচায় যে আপনারা তো বলছেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ অনেক খারাপ খারাপ চুক্তি করছে, পচা পচা চুক্তি করছে, ওগুলো দেখান কোথায় 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 পচা পচা কাজ হয়েছে দেখান। সেটা কিন্তু দেখাচ্ছে না। এই যে মানুষ দেখাচ্ছে না, মানে বর্তমান সরকারও দেখাচ্ছে না, আওয়ামী লীগের সরকারও দেখাইতো না। এটা আবার আরেক ধরনের তত্ত্ব রাষ্ট্রনীতির মধ্যে, যেটাকে যে আমরা যেটা বলি যে নিয়ন্ত্রণমূলক মানসিকতা যদি থাকে একটা দেশের মধ্যে, মানে শেখ হাসিনা চায় না অনেক তথ্য সরকারকে মানে মানুষকে জানাইতে, যেহেতু সে চায় না তার কারণ অন্য, কিন্তু তার কারণ তার তলায় তলায় লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেগুলো সে লুকাতে চায় দেখে জানায় না। কিন্তু ওই একই কারণে সে ভারতের সাথে চুক্তিও জানাইতে পারে না বাংলাদেশের মানুষকে যে আমরা কিন্তু এই চুক্তি করে আসছি। এটা সরকার পড়ে যাওয়ার পরে রিসেন্টলি কথাবার্তা হচ্ছে যে আচ্ছা আদানি তো অনেক টাকা নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপরও ডক্টর ইউনূসের সরকার কোনো মতে তাড়াহুড়া করে ওই চুক্তিটাকে ধরে রাখছে। কারণ আদানি যদি অনেক টাকা নিয়েও যায়, অনেক টাকা যদি আমাদের ক্ষতিও হয়, আদানি যদি এই চুক্তি না করে তাহলে আমাদের ক্ষতি আরও বেশি। এবং এইখানে যেটা হয় যে তথ্য কেন জানানো যায় না, যেমন এখানে কিছু থিওরি আছে নিয়ন্ত্রণমূলক মানসিকতার মধ্যে, স্ট্যাটিজম, তারপরে ডিপেন্ডেন্সি থিওরি। ডিপেন্ডেন্সি থিওরি মানে এরকম টাইপের যে মানে বাইরের দেশ যেখানে যখন লোক আসবে ব্যবসা করতে, আপনি বলবে কি আমাদেরকে তো কলোনি বানাচ্ছে, কিন্তু কলোনি তো সবসময় বানানো হচ্ছে না, লেজিট ব্যবসায় তো করা হয় বেশি, সেগুলোকে আপনি বলবেন কি আমাদেরকে তো কলোনি বানাচ্ছে। এতে করে আবার মানে ইন্টারনাল কম্পিটিশন কমে যায়। তো ওইখানে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। তো কনস্ট্রাকটিভিজমের মধ্যে কি করা হয় যে মনে করেন যে বাংলাদেশে যে দেশ বিক্রির ভয়টা, এই ভয়টা আসলে কোনো আসলে দেশ কেউ বিক্রি করে নাই এবং আসলে দেশ কেউ বিক্রি করবেও না। এটা একটা পার্সপেক্টিভের ব্যাপার, এটা সামাজিকভাবে নির্মিত একটা ভয়। এটা হচ্ছে জাতীয় পরিচয় বা ভয় কিভাবে গঠন হয়, কিভাবে কনস্ট্রাক্ট করা হয় সেই ব্যাপারে তত্ত্ব দেয় ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই কনস্ট্রাকটিভিজম। তো এইখানে ধরেন যে সোশ্যাল কনস্ট্রাকশন বলে একটা জিনিস আছে, যে জিনিস আসলে নাই, যে জিনিসটা হচ্ছে না, যে জিনিসটা বাস্তব না, সেই জিনিসটাকে আপনি বাস্তব বানাই ফেললেন, বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে, এই কথাটা বলতে থাকলেন, বা দেশকে এখন আমেরিকার কাছে বিক্রি করে দেবে, বিএনপির ফাত্রামি আর কি, এগুলো বলতে থাকলেন। যেইটা টোটালি নাই, যেই হুমকিটা আপনাকে দেখানো হচ্ছে, যে ভয়টা দেখানো হচ্ছে, সেটা কোনো অস্তিত্বই নাই, কিন্তু ওটাতে রাজনীতি এমনভাবে করতেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে এটা হয়তো একটা সত্য সম্ভাবনা। এটা হচ্ছে একটা দিক এইরকমই। এবং দেখবেন যে এইগুলা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের জিনিসগুলোকে জাতীয় পরিচয়ের ধারণা এই ভয়গুলা দিয়ে তৈরি করা হয়। মানে আমরা একটা বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমাদের একটা ইয়ে আছে। যেমন ইসরায়েল যখন ইরানে একটা বোমা মারে তখন ইরানের সবাই একদম একজোট হয়ে যায়, যেটা কনস্ট্রাকশন হয়ে যায় যে আর আমরা তো সব ইরানি এখন। তো এতে করে এই ধরনের জিনিসগুলো আছে যে দেশীয় নিয়ন্ত্রকদের মধ্যে যে আমরা এবং তারা, আমরা হচ্ছি, আমাদের লোকজন হচ্ছে আমরা, আমাদের লোকজন বন্দর চালাবে, তারা মানে বিদেশিরা, ওরা খারাপ। অথচ বন্দরে বাংলাদেশের লোকজন কাজের কাজ কিচ্ছু করতে পারে নাই, বাটপার লোকজন। সোশ্যাল মানে পাবলিক ইন্টারেস্ট থিওরি যেটা বলছিলাম, যে পাবলিক চয়েস থিওরির মতন যারা বন্দর দায়িত্বে আছে তারাও কিন্তু নিজের স্বার্থে আছে, নিজের ধান্দায় আছে, নিজেরটা খাওয়ার ধান্দায়। এই জিনিসগুলো কিন্তু তারাও করতেছে। এখন বিদেশি লোক নিয়ে আসলে এদের গায়ে লাগবে, অন্যদের গায়ে লাগবে, আমরা ভার্সেস তারাতে যাবে। অথচ বিদেশিদেরকে আমাদের বন্দর দিয়ে দেওয়া উচিত। আমি সবসময় বিদেশিদেরকে বন্দর দিয়ে দেওয়ার পক্ষে। সার্বভৌমত্ব থাকা না থাকার মতন এরকম বাজে কথা আর হয় না। বর্তমান তৃতীয় বিশ্বে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো দেশের সার্বভৌমত্ব আসলে লুণ্ঠিত হয় না। যেসব জিনিস আপনি অনেক শুনছেন যে অমুক দেশকে তো আমেরিকা নিজের পদতলে নিয়ে আসছে, তমুক দেশকে তো ভারত নিজের মতন চালাচ্ছে, এগুলো সবই ভুয়া কথা, এগুলো সবই কনস্ট্রাকটিভিজম। যে আপনার এগুলো সব সোশ্যাল কনস্ট্রাক্ট করে বানানো হয়েছে, যে মনে হয় অমুক দেশ আমেরিকার কথায় নাচে চলে, অমুক দেশ মনে হয় তমুকের কথায় নাচে, আসলে কেউই চলে না। বর্তমানে যে কয়টা লিস্টেড কান্ট্রি আছে এদের মধ্যে অলমোস্ট সবগুলাই, যুদ্ধ পরিস্থিতি বাদ দিয়ে বাকি সবগুলাই সরাসরি সার্বভৌমত্ব ধরে রাখতে পারছে। এবং এই জিনিসটা পুরোপুরি একটা ফেক ভয়, যেটা আমি বলতেছিলাম যে এখানে হয়, বাংলাদেশে যেরকম আছেই। তাহলে আমি আরেকটা জিনিস টাচ করে চলে যাবো, যে অথরিটারিয়ানিজমের মধ্যে যেটা হয়, যে যখন রাষ্ট্র তথ্য নিয়ন্ত্রণ, যেটা আগে একটু বলছিলাম, যে রাষ্ট্র যখন তথ্য নিয়ন্ত্রণ করা শুরু করে, যে আমি জিনিস জানাতে দিব না, জনগণকে জবাব দিই তা তেমন একটা করবো না, তখন দেখা যায় যে এই ধরনের গুজব ছড়ানোর একটা সুযোগ তৈরি হয়। যেহেতু ওরা তথ্য জানাতে দেয় না, বিএনপি বলা শুরু করলো কি
আওয়ামী লীগ তো দেশের ভারতের কাছে দেশ বেঁচে দিচ্ছে, যেটা ভুয়া কথা, কমপ্লিটলি ভুয়া কথা, এটা বলে দিচ্ছে। এখন নিজেরা কিন্তু আবার ভারতের কাছে একই একই চুক্তিতে আছে। ইউনূস সরকারও ভারতের কাছে সেই চুক্তিতে আছে যেগুলো আওয়ামী লীগের সাথে করা চুক্তি ছিল, এবং বিএনপিও সেই চুক্তিতে থাকবে যেগুলো আওয়ামী লীগের সাথে করা চুক্তি ছিল। অর্থাৎ যদি দেশ আওয়ামী লীগ বিক্রি করে থাকে তাহলে ইউনূসও বেচতেছে এবং বিএনপিও বেচতেছে। সত্য কথা কিন্তু এগুলো কোনোটা না। সত্য কথা হচ্ছে যে কেউ কখনো ভারতের কাছে দেশ বিক্রি করে নাই, ভারতকে কখনো কোনো বাড়তি সুবিধা দেওয়া হয় নাই, ভারতের সাথে চুক্তি করা হয়েছে। এবং বাংলাদেশ যেহেতু দুর্বল রাষ্ট্র, ভারত সবসময় কিছু বাড়তি সুবিধা পাইছে, এটা ইউনূস সরকারের আমলেও পাচ্ছে, যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির আমলেও পাবে, যদি তালেবানরাও ক্ষমতায় আসে তারপরও চুক্তি করলে ভারত সরকারই অ্যাডভান্টেজ পাবে বর্তমান অ্যাকচুয়াল তালেবানদের সাথে যেটা তারা পেয়ে থাকে। সো এই কথাটা একটা বাকওয়াস কথা যে কেউ বিক্রি করে দিচ্ছে। চয়েস নাই বাংলাদেশিদের হাতে। আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি তালেবান হন, ইভেন চয়েস নাই। ভারত যেটা চাবে সেটা আপনাকে দিতেই হবে, এবং না দিলে আপনার ভারতের কাছ থেকে যেগুলো পাওয়া বেশি দরকার সেগুলো আপনি পাবেন না। এবং ভারত আপনাকে ছাড়া চলতে পারবে, ভারত আপনাকে ছাড়া ঠিক মতোই চলতে পারবে। যতই বাংলাদেশিরা ফটর ফটর করে, আমাদের ছাড়া কি ভারত চলতে পারবে? পারবে। দরকার হলে নেপাল থেকে জিনিস নেবে, দরকার হলে রাশিয়া থেকে উড়াই নিয়ে আসবে জিনিস। ওর সমস্যা নাই তো, ওর টাকা তো এত কম না। সমস্যা আমাদের খুব বেশি চয়েস নাই। আমরা গরিব একটা দেশ, আমাদের চয়েস লিমিটেড। যদি ভারত বলে যে ঠিক আছে বাবারা, তোমাদের সাথে 6 মাস কোনো চুক্তি করবো না আমি, তোমরা নিজেরা দেখে নাও গা, আমাদের খবর হয়ে যাবে। যদি আমরা ভারতকে বলি 6 মাস চুক্তি করবো না, ভারত 6 মাস অন্য কোথাও মার্কেট বের করে নেবে। সো যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো আপনার সব দেশই করছে, সব পার্টি করতে বাধ্য, কিন্তু কারো কোনো উপায় নাই। এখানে তাদেরকে মাথাটা ঢুকাইতেই হবে। এখন এখানে হচ্ছে একটা জিনিস ছিল যে ডেভেলপমেন্টাল স্টেট আর প্রেডেটরি স্টেট বলে দুটো জিনিস আছে। যে যারা হচ্ছে যেসব মনে করেন যে জাপান, সাউথ কোরিয়াতে রাষ্ট্রীয় মালিকানা কিছু কিছু জায়গাতে থাকে, ওগুলো উন্নত দেশ আছে, খুবই দক্ষ পরিকল্পনা থাকে, অনেক স্বচ্ছতা থাকে। কিন্তু প্রেডেটরি রাষ্ট্র কী করে, মানে যারা লুটপাট করে অভ্যস্ত, তাদের ধান্দাই থাকবে আপনি যেভাবেই যতই সিস্টেম পাল্টান, নতুন বন্দোবস্ত যত গোলাই নিয়ে আসেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রথম ধান্দা থাকবে কি, যে একটা সরকারি ব্যবসা করলে, একটা সরকারি সিস্টেম করলে, ওইখান থেকে সে 30 টাকা সিস্টেম করলে 20 টাকা ওখান থেকে মেরে দিবে, 10 টাকাতে সিস্টেমটা করবে। বেশিরভাগ জায়গাতে তাই হয়। এটাকে আবার গ্রিজ মানি ইকোনমি বলে একটা কি একটা জিনিস আছে, যেটা আমাকে একজন মানে অর্থনীতির ছাত্র বোঝানোর চেষ্টা করছে, আমি খুব ভালো মতন বুঝি নাই, তাই আমি এখানে বলার চেষ্টা করতেছি না। এই জিনিসটা যে চলে, এই জিনিসটা চলার কারণে যদি আপনি এখন বিদেশি শক্তির সাথে না মানে হাত মিলান, যদি আপনি দেশকে বিক্রি করে না দেন, তাহলে দেশের লোকজনের বাটপারি করতে, চুরি ডাকাতি করতে খুব সুবিধা হয়। একটা বন্দর ম্যানেজ করার জন্য যতটুকু স্বচ্ছতা, যতটুকু মানে সততা দিয়ে কাজ করা উচিত, সেটা করতে পারতেছে না বাঙালিরা। অন্য কাউকে দিয়ে দিলে তাদের খুব সমস্যা, যে তাহলে তো অন্যদের প্রভাব বিস্তার হবে। সেটা হলে কি আমি দিব না? আমার কি আজকে বন্দর ঠিক মতো চালানোর দরকার নাই, নাকি শুধুমাত্র আমি আমার সার্বভৌমত্ব নিয়ে আঙুল চুষবো? আমি চাইলে বাংলাদেশকে কারো কাছে কোনো কিছুই দিতে না পারি, কারণ কি, চুক্তি করতে গেলে তো ঠকবেন। বললাম তো, পাকিস্তানের সাথে চুক্তি করেন, সৌদি আরবের সাথে চুক্তি করেন, ভারতের সাথে করেন, রাশিয়ার সাথে করেন, আমেরিকার সাথে করেন, চুক্তি করলে বাংলাদেশ 20% জিততে পারবে, 80% জিতবে ওই দেশ। লিখে রাখতে পারেন এটা। অর্থাৎ কি, চুক্তি করলে দেশ বিক্রি করা হবে। দেশে কখনো আমরা 50-50 জিততে পারবো না। চেষ্টা করতে পারি, আমরা ভালো নেগোসিয়েটর নিয়ে আসতে পারি, যাদের 20-কে সে 30 বানাইতে পারে, 30-কে 35 বানাইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা কখনো জিতবো বলে মনে হয় না। খুব রেয়ার অকেশন ছাড়া বাংলাদেশের জেতার খুব একটা সুবিধাই নাই, চান্সই নাই। অর্থাৎ কোনোভাবে কোনো বাইরের যে কারোর সাথে চুক্তি করলেই আপনাকে শুনতে হবে আপনি দেশ বিক্রি করতেছেন। তাহলে কি আমরা চুক্তি করব না? এবং চুক্তি যদি আমরা না করি, তাহলে দেশ ঠিকই বিক্রি হইল না। আপনার সংজ্ঞা অনুযায়ী সার্বভৌমত্ব থাকলো, না খেয়ে দেশের লোক মরে গেল। আমাদের দেশে থাকবে না টাকা, পকেটে কোনো পয়সা থাকবে না, ব্রিজ কালভার্ট বানানোর টাকাও থাকবে না এক সময়, এবং সেটা নিয়ে আপনাকে খুশি থাকতে হবে। তো ওইটা কি দেশের জন্য ভালো, নাকি দেশদ্রোহিতা? যে দেশের ক্ষতি করে, দেশে যে কোনো উন্নতি হইতে দেয় না, সে কি দেশপ্রেমিক মানুষ হইতে পারে? শুধুমাত্র আমি কারোর সাথে চুক্তি না করলে দেশপ্রেমিক হয়ে গেলাম। দেশের তো কোনো উন্নতি হচ্ছে না, মানুষের পকেটে নাই টাকা, ক্যামেরা কিনতে পারবে না, গাড়ি কিনতে পারবে না, বাড়ি কিনতে পারবে না। ওইটা কি কোনো বাংলাদেশ হইতে পারে? তো এগুলা হচ্ছে আপনার রাষ্ট্রনীতির ভিতরে গেল। তো এগুলোর সাথে আরও হচ্ছে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ধরেন যে পররাষ্ট্রনীতির সাথেও কিছু কানেক্টেড থিওরিজ আছে, যেগুলো হচ্ছে এই ধরনের দেশ বিক্রি করা না করা তত্ত্বর মধ্যে এসে পড়ে। তার মধ্যে একটা হচ্ছে যে অতি সন্দেহপ্রবণ নীতি, মানে হচ্ছে যে যেহেতু আমাদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা হয় যে আমরা একটা দেশের নাগরিক, আমরা এই দেশের লোক, বাইরের সবাইকে আমরা অনেক সন্দেহের চোখে দেখবো, যে ভারত কেন আসলো, নিশ্চয়ই তাই একটা ধান্দায় আছে। হুইচ ইজ ট্রু, যে কোনো দেশ আপনার দিকে যদি কোনো একটা ডিল করতে আসে, তার তো ধান্দা আছেই। এটা যে খারাপ কিছু তা না। আপনাকে পরিষ্কার খোলা চোখে বুদ্ধিমত্তা দিয়ে এবং মানে পররাষ্ট্রনীতি দিয়ে বুঝতে হবে যে সে আসলে কি চাচ্ছে, যেটা চাচ্ছে ওটা দিয়ে দিলে আমাদের কতটুকু ক্ষতি হইতে পারে, বা ওদের কতটুকু, মানে পুরো জায়গাটাতে আমাদের
মানে ক্ষতি কতটুকু হইতে পারে, লাভ কতটুকু হইতে পারে, এটা একটা পক্ষ, একটা আলোচনার জায়গা। দ্বিতীয়ত, ও যে আমার কাছ থেকে এই জিনিসটা নিচ্ছে, এটা যে ওর দরকার, ওটার বিনিময়ে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি কিভাবে। ধরেন যে ও আমার কাছ থেকে 2 ইঞ্চি একটা করিডর নিল, আমি কিভাবে ওইটার বিনিময়ে স্যাটেলাইট, নিউক্লিয়ার উইপন, জেট প্লেন, ট্যাঙ্ক, অস্ত্র, পেঁয়াজ, গরু সব নিয়ে আসতে পারি, এটা হবে আমার ধান্দা। ঠিক আছে ভাই, তোমার এটা দরকার, তুমি এটা নাও, বাট আমারও তো অন্য জিনিস দরকার, ওগুলো আমরা দাও। সো অতি সন্দেহপ্রবণ নীতির কারণে যেটা হয় যে ওই জায়গাতে মানুষ আটকায় থাকে যে আচ্ছা আমরা হয়তো অনেক জিনিস পাইতে পারি, বাট ওদেরকে আমরা কিছু দিলে ওরা কি আমাদের থেকে অনেক উন্নত হয়ে যাবে, আমাদের থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে, এটার জন্য কি আমরা মারা খেয়ে যাবো? থাক, কিছুই দিব না। ও নিঃসন্দেহে একটা বদমতলব নিয়ে আসছে, এসব ভাবা। তারপর এটার মধ্যে আবার অনেক ধরনের থিওরি, মানে অতি সন্দেহপ্রবণ নীতির মধ্যে আছে। যেমন হচ্ছে যে রিয়ালিজম আছে একটা, ক্লাসিক্যাল আর নিও রিয়ালিজম, যেটাতে বোঝানো হয় যে বাস্তবতাবাদ আর কি। এটাতে বলা হয় কি যে প্রতিটা রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে, হুইচ ইজ ট্রু। এটা নিয়ে আমি আগেও কথা বলছি যে একটা রাষ্ট্র ভালো রাষ্ট্র তখনই যখন সে নিজের একটা নাগরিককে বাঁচানোর জন্য ওদের 5,000 বা 50,000 মানুষকে বোমা মেরে মেরে ফেলবে। এটা হচ্ছে একটা ভালো রাষ্ট্রের সংজ্ঞা। এটাই রিয়ালিজমের অংশ, যে বর্ডার যেহেতু আমার, জনগণ যেহেতু আমার, এদেরকে বাঁচানোর জন্য এরা সবার আগে আর কি, নিজের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সবার উপরে, এই জন্য আমি অন্য দেশের নাগরিকের প্রাণের মূল্য আমার নাগরিকের প্রাণের মূল্য থেকে কম। এটাই রিয়েলিজমের একটা অংশ। এই জন্য এইটার একটা সমস্যা কি, ওই যে আপনি তখন বাকিরা সবাই মনে করবে যে এটা একটা সন্দেহপ্রবণ থাকে বাকিদের দিকে, এবং কিছু একটা করলেই বলা হবে যে দেশ বিক্রি করে দিচ্ছে। তারপরে আছে কনস্ট্রাক্ট, এটা আগেও বলছিলাম যে আপনার কনস্ট্রাকটিভিজম যে ছিল, মানে যেখানে ওই যে দেশের একটা পরিচয় থাকবে, তারপরে সেখান থেকে বাকিরা মানে নিজেদেরকে আত্মপরিচয় দেওয়ার জন্য অনেক সময় বাংলাদেশিরা যেটা করে বা মুসলমানরা যেটা করে, তারা নিজেদেরকে শোষিত জাতি হিসাবে কল্পনা করে সবসময়। আমাদেরকে সবাই শোষণ করেছে, ব্রিটিশরা আমাদের শোষণ করেছে, পাকিস্তান আমাদের শোষণ করেছে, এরপরে বাংলাদেশের বাকি সরকাররা আমাদের শোষণ করেছে, আমাদের কোনো দোষ নাই, আমরা সবাই জোস মানুষ, কিন্তু আমাদের শোষণ করা হয়েছে দেখে আমরা উন্নতি হইতে পারতেছি না। তো এগুলো হচ্ছে আরেক ধরনের সামাজিক কনস্ট্রাকশন। আপনারা সবাই শোষণ করতেছে, এটা পার্শিয়ালি ট্রু, বাট আপনি নিজে কি করেন? আমি বাঙালি চিনি তো, বাঙালি কিছু করতে চায় না, কোনো ধরনের কাজ করতে দিলে ওদের জ্বর উঠা পড়ে। সো ওইখানে তো নিজেদের দোষ দেখতে হবে, ওটা কিন্তু আমরা দেখবো না। আমরা শুধু পশ্চিমা এজেন্ট, ভারতের এজেন্ট, এদের দোষ দিয়ে দিয়ে পার করতে চাই। এটা এই মানসিকতাটা পররাষ্ট্রনীতিতে একটা প্রবলেমেটিক জিনিসে নিয়ে আসতেছে। এবং আরেকটা হচ্ছে যে নন অ্যালাইনমেন্ট ভার্সেস স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। তার মানে হচ্ছে যে আপনি যখন নন অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে যে আপনি শুধু ভারতের সাথে থাকবেন, এরকমটা করলে প্রবলেম। স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং করতে হয়, এবং এটা আওয়ামী লীগ সরকার কিন্তু করছে। চায়নার সাথে আমাদের অনেক প্রকল্প ছিল, প্রজেক্ট ছিল, কিন্তু ভারত আর চায়নার মধ্যে কিন্তু সম্পর্ক অত বন্ধুত্বপূর্ণ না। ভারতের সাথে যেরকম আমাদের প্রজেক্ট আছে, চায়নার সাথেও আছে। আবার আমেরিকার সাথে আমেরিকা আমাদের সবচেয়ে বেশি বিনিয়োগ করছে, আবার রাশিয়ার সাথে আমাদের প্রজেক্ট আছে। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু শুধু একটা বলয়ের সাথে ছিলাম না, আমরা সব বলয়ের সাথে চুক্তি করছি কম বেশি। অথচ কেমনে শেখ হাসিনা দেশ বিক্রি করলো কেমনে তাইলে? মানে শেখ হাসিনার অনেক পাপ থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার এই পাপটা ছিল না যে সে দেশ কখনো কারো কাছে বিক্রি করে নাই। অ্যান্ড দেশ বিক্রি করা সম্ভবও না, ব্যাড ডিলস হইতে পারে। ধরেন যে বিএনপি এসে ডিল করলো একটা, মারা খেয়ে গেল। রাশিয়া এমন ডিল করছে যে বাকি 50 বছর লুটে পুটে খাবে আমার দেশকে। সেটা তো দেশ বিক্রি হয় নাই, একটা ব্যাড ডিল হয়েছে। অর্থাৎ যে ডিল থেকে আমরা কম পাইতেছি, ওরা বেশি পাইতেছে। আমরা ডেফিনেটলি কিছু একটা পাইতেছি, লুটে পুটে খাওয়ার জন্য হয়তো ওরা একটা পাওয়ার প্ল্যান্ট করছে, তো পাওয়ার প্ল্যান্ট থেকে তো কারেন্টটা পাইতেছি আমি। শূন্য ডিল হয় না এখনকার জগতে, এখনকার জগতে দেশ বিক্রি হয় না, আমরা ব্যবসায়িক ডিলই করছি, আমরা কিছু পাই, ওরা হয়তো বেশি পায়। এবং এখানে হচ্ছে নন অ্যালাইনমেন্ট থিওরির মধ্যে যেটা হচ্ছে, মানে অনেক সময় থাকে না যে বলে কি দুই পক্ষ বিশ্বযুদ্ধ করতেছে, আমি কোথাও থাকবো না, ওইরকম টাইপের, বাট এটা শান্তিপূর্ণ সম্পর্ক সিমিলার কনসেপ্টে কাজে লাগানো যায়। আর একটা খুব জরুরি থিওরি আছে, সেটা হচ্ছে হেজিং স্ট্র্যাটেজি, যেটা আমি একটু টাচ করছি। যে একটা আধুনিক পররাষ্ট্রনীতিতে নীতিতে হচ্ছে হেজিং স্ট্র্যাটেজি, মানে হচ্ছে যে আপনি একটা দেশের সাথে সম্পর্ক, শুধু ভারতের সাথে আর শুধু আমেরিকার সাথে সম্পর্ক রাখলে পরে প্রবলেম হইতে পারে। এজন্য যেটা করা হয় যে একাধিক শক্তির সাথে সম্পর্ক রাখা হয়, একটু ছড়াই দেওয়া হয় জিনিসটা, ওই যে নন স্ট্র্যাটেজিক ব্যালেন্সিংয়ের যে কথাটা বলতেছিলাম। এবং সময় যেহেতু অনেক পার হয়ে গেছে, আমি খুব দ্রুত আর কিছু টাচ করে দিয়ে চলে যেতে চাই। যে একটা থিওরি আছে, সেটা হচ্ছে লিবারেল আছে। এটা হচ্ছে আপনার অর্থনীতিতে ঢোকার আগে আমি দ্রুত এখানে একটা টাচ করে দেওয়া যায় যে লিবারেল ইনস্টিটিউশনালিজম বলে একটা জিনিস আছে, যেটার মধ্যে আসলে কি হচ্ছে যে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের মাঝখানে সাহায্য নিয়ে হচ্ছে দেশের যে উন্নয়ন সম্ভব, এই বিশ্বাস থেকে আমরা ওই যে IMF এর কাছ থেকে লোন নেই, বিশ্ব ব্যাংকের কাছে যাই, এগুলো হচ্ছে একটা
এই অংশ যে আপনি যাচ্ছেন অন্যান্য জায়গাতে, এখন বিদেশি সহায়তা যে আমি নিচ্ছি সেটাকে জবাবদিহিতা এবং স্বচ্ছতার সাথে যদি ব্যবহার করতে পারি তাহলে দেশকে সেটা আস্তে আস্তে আত্মনির্ভরশীল বানায় তুলতে পারে। এখন যেগুলোতে ডিপেন্ডেন্সি আছে ওগুলোতে পরে নাও থাকতে পারে। এই জায়গাতে যাওয়ার জন্য এই লিবারেল ইনস্টিটিউশনালিজমটাকে এই থিওরিতে এই ধরনের কথাবার্তা বলা হয়। সুতরাং এটা এমন না যে শুধু কেপি ইমন একলা বলতেছে দেশ বিক্রি করা মানে হচ্ছে দেশদ্রোহিতা। মানে দেশ বিক্রি না করলে আপনি মানে যেগুলো করতে হয় এগুলো করার জন্য, মানে এগুলোকে প্রসেসিংয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলোকে করতে হয় সেগুলো করতে গেলে আপনাদের কাছে মনে হবে কি দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এটা একটা প্রবলেম। অর্থনীতির মধ্যে কিছু পয়েন্ট আমি টাচ করতে চাইছিলাম, যদিও সময় অনেক কম। অর্থনীতির মধ্যে তো এই যে বিদেশি বিনিয়োগ বা হচ্ছে এফডিআই যেটা আসে, এটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার ডলার করতে আসবে, আপনি কেমনে জিনিসপাতি করবেন? মানে যত বেশি বিনিয়োগ তত বেশি মানি ফ্লো, কিন্তু ডলার ফ্লো কিন্তু। আর আপনি শুধু দেশের মধ্যে কারেন্সি যতই ঘুরুক কিন্তু আপনার কিন্তু ফেডারেল রিজার্ভে ডলারের দাম কিন্তু বাড়তেছে না। অ্যান্ড এইসব জায়গাতে 3-4টা থিওরি আছে, যেমন হচ্ছে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজের একটা থিওরি আছে, ডেভিড রিকার্ডো নামে এক ভদ্রলোকের থিওরি, যেখানে বলছে যে কোনো দেশ যদি একটা পণ্য বা পরিষেবা তৈরি করে যেখানে তাদের দক্ষতা, যেমন বাংলাদেশ কাপড় বানাইতে পারে, তাহলে বাংলাদেশ যদি কাপড় বানায় তাহলে আন্তর্জাতিক বাণিজ্য আর বিনিয়োগ সবার জন্য লাভ, মানে আমাদেরও লাভ, আমরা কাপড় দিতেছি বেচা, ওরা আমাদের ডলার দিচ্ছে। এখন এটা যে ওরা দিচ্ছে, আমি যে কাপড় বানাইতে পারি দেখে আমি কাপড় বেচতেছি, আপনার কিন্তু খুব ভালো লাগে যে বাংলাদেশ থেকে কাপড় বেচা অনেক ডলার নিয়ে আসতেছে। এখন ইন্ডিয়া যদি একটা কিছু ভালো বানায়, আমি ইন্ডিয়ার কাছ থেকে নিব না, ওই জিনিস চুক্তি করব না, শুধু আমি দিব না, কেউ আমি নিব না ওটা। তো যেই মুহূর্তে আমি নিতে যাবো অমনি যদি আপনি বলেন এই দেশ বিক্রি করে ফেলতেছে, তাহলে তো হলো না, এগুলো তো দুই মুখ তীর, এক মুখ হয় না। তারপরে আছে যে আপনার এন্ডোজেনিয়াস গ্রোথ থিওরি, যেখানে বলা হয় যে প্রযুক্তি, জ্ঞান, মানব সম্পদে বিনিয়োগ করলে দীর্ঘস্থায়ীভাবে আপনারা ধরে রাখতে পারবেন। এখন প্রযুক্তিতে, জ্ঞান এবং মানব সম্পদে বিনিয়োগ করতে গেলে বাইরে যাইতেই হবে, দেশের মধ্যে মানে এমন না যেমন আমেরিকা কেন বাইরে থেকে স্টুডেন্ট নেয়, কেন টেকনোলজিতে বাইরে থেকে লোক নিয়ে আসে, ইন্ডিয়ান মানে আইটি ডিভিশনে কাজ করে। এই জিনিসগুলো করতে গেলে আপনাকে ওই দেশ বিক্রি করতে হবে, না হলে আপনি উঠতে পারবেন না। তারপরে আছে হচ্ছে ডানিংয়ের একটা মানে ইক্লেকটিক প্যারাডাইম আছে, যেটার মধ্যে আবার এরকম মানে 3টা আলাদা জিনিস থাকে, যে অনারশিপের অ্যাডভান্টেজ থাকে, লোকেশনের অ্যাডভান্টেজ থাকে এবং ইন্টারন্যাশনালাইজেশনের হচ্ছে অ্যাডভান্টেজ থাকে। মানে এখানে এই তত্ত্বটা এরকমটা অনেকটা যে বিদেশি কোম্পানিতে ধরেন যে আমি অনারশিপের অ্যাডভান্টেজ কি, যে আমি বিদেশি কোম্পানির কাছ থেকে নিয়ে আসতেছি, যে ও তো ধরেন জাপানের একটা কার কোম্পানি, বাংলাদেশে গাড়ি বানাই না আমরা, জাপানি কার কোম্পানি অফকোর্স হচ্ছে আমাদের থেকে বেশি দক্ষ থাকবে। এটা সুবিধা আপনি আসলে মানে এফডিআই আনার জন্য আপনার এই জিনিসগুলোকে তো লেভারেজ করতে হবে, যেগুলো দেশ বিক্রি কিন্তু বাই দা ওয়ে, সেজন্য হচ্ছে এটা তুললাম। লোকেশন মানে হচ্ছে যে ধরেন বাংলাদেশের যে লোকেশন, জিওপলিটিক্যাল অবস্থান আছে, মজুরির অবস্থা আছে, এগুলো তো আপনি ডিনাই করতে পারবেন না। অফকোর্স বাইরে থেকে লোকজন আগ্রহ দেখাবে, এখন আমি চুক্তি করলে হয়ে যাবে দেশ বিক্রি। মানে তারপরে নিজে যদি আমি পরিচালনা করতে পারি ওদের প্রোগ্রাম, প্রগতি যেটা করে, তাহলে আমার লাভ বাড়বে। তো এরকম জিনিসপাতি যে আছে এগুলো আমি কেমনে করবো? যদি আপনি দেশ বিক্রির অভিযোগ কথায় কথায় তুলেন তাহলে আমি কোনো কিছু করতে পারবো না, করতে গেলেই আমার বলা হবে আমি দেশ বিক্রি করে ফেলতেছি। এরপরে আপনার মার্কেট লিবারালিজমের থিওরি আছে, যেখানে যে যদি আমি মার্কেট, যেটা বললাম যে আমি শুধু গার্মেন্টস দিব, আমি নিতে পারবো না কিছু, না কাজ করবে না জিনিসটা, কিন্তু দেশ বিক্রি না করলে এগুলো কাজ করবে না। তারপরে আছে হচ্ছে আপনার ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট বলে একটা জিনিস, যেখানে নতুন খাতগুলোকে প্রতিযোগিতা থেকে বাঁচানো হয় প্রথমে। মানে আপনি আজকে একটা মোটরসাইকেলের কোম্পানি খুলছেন, এটাকে আমি আজকে বাঁচাইতে পারি, বাট এটাকে আমি কিন্তু 10 বছর বাঁচাতে পারবো না। আমি কিন্তু কালকে মানে প্রথমে বলতে পারি যে ঠিক আছে ইন্ডিয়া থেকে মোটরসাইকেল আনবো না, কিন্তু এটা আজীবন করা যাবে না, তাহলে এই মোটরসাইকেলের খাত জীবনে দাঁড়ায় না। অর্থাৎ দেশকে বিক্রি করতেই হবে আপনার, এবং ভারতের মোটরসাইকেল এসে বাংলাদেশের মোটরসাইকেলকে বিপদে ফেলে দেয়, যাতে ইচ্ছা করে বিপদে ফেলতে হবে দেশীয় ইন্ডাস্ট্রিকে, যাতে ওরা জানের ভয়ে উন্নত করতে পারে নিজেদেরকে। এটাও করা যায় না, বাংলাদেশে দেশ বিক্রি হয়ে যায়। অনেকগুলো জিনিস পণ্য অবরোধ, চ্যানেল ব্লক করে রাখছে, বাংলাদেশে কন্টেন্টের জন্য ভালো হচ্ছিল না, চ্যানেল ব্লক করে লোক কি টাকা পড়ছে কন্টেন্ট ভালো করার, সেম জিনিস আর কি। তারপর ট্যারিফ আর আমদানিতে নিষেধাজ্ঞার ব্যাপার আছে, উৎপাদনশীলতার অভাবের ব্যাপার আছে, যেখানে আবার ওই জোসেফ শুম্পিটার নামের এক ভদ্রলোকের থিওরিও আছে, যেখানে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এর ধারণা উনি দিয়েছিলেন। মানে হচ্ছে যে বিদেশি কোম্পানিগুলোকে, যেটার কথা বললাম আর কি, যে ঢুকতে দিবেন বাংলাদেশে, যেন বাংলাদেশি কোম্পানিগুলো থরহরিকম্প হয়ে যায়, জানের ভয়ে উৎপাদন করার চেষ্টা করে। এই কোনোগুলাই কি আমি করতে পারবো যদি আপনি দেশ বিক্রির জুজু দেখান? তাহলে আপনি যদি দেশ বিক্রির পক্ষে থাকেন তাহলে আপনাকে আমি দেশদ্রোহী কেন বলবো না? সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।